আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে শ্যামল বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সবার আগে দেশ। আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি, বিষয়টি হচ্ছে আজকে মহান শ্রমিক দিবস, আন্তর্জাতিক দিবস। তো এই দিবসকে সামনে রেখে শ্রমিক দিবসের প্রাপ্তি এবং প্রত্যাশা এই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন, তিনজন শ্রমিক নেতা আমাদের সাথে আজকে এখানে যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব আতিকুর রহমান, উনি বাংলাদেশ আহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক। আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রখ্যাত সাংবাদিক, মেধাবী সাংবাদিক শাহিন হাসনাত, উনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি। আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব মুজিবুর রহমান ভূঁইয়া, উনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সহসভাপতি। আমরা তিনজন অতিথিকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা যাচ্ছি। আমরা শুরুতেই জনাব আতিকুর রহমান, আপনার কাছে যাব। আমরা আপনাকে দিয়ে শুরু করব। আপনি জানেন যে 1883 সালে যেই হ্যাগে সংগঠিত 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা শ্রমের দাবিতে যেই সংগ্রামের সময় সেখানে যে হতাহতের ঘটনা ঘটেছে, সেই থেকেই বাংলাদেশে সহ সারা বিশ্বে এই দিবসটি এবং 1889 সাল থেকে মূলত এই দিবসটি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। তো আপনি এই যে আজকে এত বছর পরে অনেক 100 বছরের উপরে হয়ে গেছে, আমাদের 100 বছরের মতো হয়ে গেল এই তখনকার শ্রমিকদের অধিকারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে যেই শোষণ এবং যে অধিকার নিয়ে তাদের যে শ্রমিকরা যে ধরনের তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, আজ 100 বছর পরেও কি আপনি মনে করেন যে তার থেকে আমরা আহ, কি অগ্রসর হতে পেরেছি, অধিকার প্রাপ্তি আমাদের হয়েছে, নাকি আগের মতোই রয়েছে, নাকি আহ, কি অবস্থা সেই জিনিসটা অবস্থাটা আপনি বিশ্লেষণ করবেন জানা আতিকুর রহমান। জি, শ্যামল মজিদ বাংলা ভাই, আপনার টিভির মাইকটা একটু মিউট করে দেন। উদ্যোগে আয়োজিত সবার আগে দেশ আজকের 69তম পর্বের সম্মানিত সম্পাদক, সঞ্চালক, শ্যামল বাংলা টিভির সম্মানিত সম্পাদক, এখানে অতিথি হিসাবে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সিনিয়র সহসভাপতি, প্রসিদ্ধ সাংবাদিক নেতা শাহিন হাসনাত ভাই। উপস্থিত আছেন আমাদের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি শ্রমিক নেতা মুজিবুর রহমান ভূঁইয়া ভাই। আমি অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের এই লাইভ অনুষ্ঠান যারা বিভিন্ন জায়গা থেকে সংযুক্ত আছেন, আমি দেশে এবং বিদেশে যারা আছেন বাংলাদেশের সকল মানুষ এবং শ্রমজীবী মানুষদেরকে আজকের এই মহান মে দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আমার কথা বলার শুরুতেই এটা আপনারা সবাই জানেন যে গত 17 এপ্রিল শ্রমিক দিবসের আমরা যখন পালন করছি তার অল্প কিছুদিন আগে চট্টগ্রামের বাঁশখালীতে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি, রমজান মাসে একজন শ্রমিকের ইফতারির জন্য সময় দেওয়া, তাকে তারাবি নামাজ পড়তে সময় দেওয়া, এই ন্যায্য দাবি একটি মুসলিম দেশে যেখানে শ্রমিকরা দাবি করতেই পারে, সেই দাবি আদায়ের আন্দোলনে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত যে 7 জন শ্রমিক ভাই নিহত হয়েছেন, আমি আজকের এই অনুষ্ঠানে তাদের আত্মার প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। যে প্রশ্নটি আপনি করেছেন যে 1886 সালের শিকাগোর হে মার্কেটের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে 1890 সালে এসে সারা বিশ্বব্যাপী 1 মে মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সাল থেকে বলা যায়
রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বের সাথেই মে দিবসটি পালিত হয়ে আসছে এবং এই দিবসটিতে ছুটি, সাধারণ ছুটি এটি সকল পর্যায়ের মানুষরা ভোগ করে আসছে। আমরা সবাই জানি যে 1886 সালে যে আন্দোলনটি, সেই আন্দোলনটি আসলে একদিনের কোনো আন্দোলন নয়। 1790 সাল থেকে ট্রেড ইউনিয়ন সংগঠনের মাধ্যমে শ্রমিকদের যে আন্দোলনের ধারাবাহিকতা শুরু হয়েছিল, প্রায় শতাব্দী কাল যাবৎ সারা পৃথিবীর ফ্রান্সে, ইউরোপে, ইটালিতে, আমেরিকাতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় শ্রমিকরা আন্দোলন করেছে। সে আন্দোলনের একটা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে 1886 সালে এবং হে মার্কেটের যে 4 মে যে ঘটনাটি ঘটেছে, সেখানে শ্রমিকদের সমাবেশে পুলিশ গুলি চালিয়েছে। 7 জন শ্রমিক সেখানে নিহত হয়েছেন, 11 জন শ্রমিক সেখানে নিহত হয়েছেন সেদিন এবং পরবর্তী সময়ে, এবং 7 জন পুলিশ সেখানে নিহত হয়েছে। তারপর থেকে মূলত আন্দোলনের ধারাবাহিকতা এবং একটি স্বীকৃতি পেয়েছে আন্দোলন। আজকে আমরা যখন 2021 সালে বাংলাদেশে আমরা যখন মে দিবস উদযাপন করছি, সেই ঘটনার প্রায় 135 বছর পরে এসে কিন্তু যদি আজকে আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করি, 3টি মৌলিক দাবিকে সামনে রেখে সেদিন সকল পেশার শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের শ্রমের ন্যায্য মজুরি, এবং সে সময় শ্রমিকদেরকে 12 ঘন্টা, কোথাও 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত কাজে খাটানো হতো। তারা সেখানে 8 ঘন্টার দাবি জানিয়েছে যে আমাদের 8 ঘন্টা কর্মদিবস হবে, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। তারা দিনটাকে 3 ভাগে ভাগ করে 8 ঘন্টা তাদের কর্মদিবস এবং কাজের একটি উন্নত পরিবেশ, এই 3টি মৌলিক দাবিকে সামনে রেখে সে সময় শ্রমিক আন্দোলন অগ্রগামী হয়েছে এবং বলা যায় আমেরিকার যে আন্দোলনটি হয়েছিল সকল পর্যায়ের শ্রমিকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়ে গিয়েছিল। এবং আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি, যদি কোনো জুতার কারখানাতে 8 ঘন্টা শ্রমিকদের দাবি আদা হয়ে যেত, তারা সেখানে নাম লিখে রাখতো 8 ঘন্টা জুতা। যদি কোনো সিগারেট কারখানাতে 8 ঘন্টার দাবি আদা হয়ে যেত, তারা সেখানে নাম দিয়েছে 8 ঘন্টা শুরু। এইভাবে বলা যায় সারা আমেরিকাতে তখন একটা উন্মাদনা তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতা আন্দোলনের একটা প্রাপ্তি হয়েছে 1886 সালের, যেটা আমরা আজকে আলোচনা করছি। সেখানে যদি আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মূল্যায়ন করি, বাংলাদেশে প্রায় 7.5 কোটির মতো শ্রমিক আছেন যারা কায়িক শ্রম করেন। যদি আমরা 3টা দিককে আজকে বিশ্লেষণ করি, যে ন্যায্য মজুরির জন্য আজ থেকে 135 বছর পূর্বে শিকাগোতে শ্রমিকরা আন্দোলন করে জীবন দিয়েছেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষরা তাদের শ্রমের সে ন্যায্য মজুরি কিন্তু এখনো পাচ্ছেন না। 8 ঘন্টা কর্মদিবস সরকারি অফিসগুলোতে আজকে মানা হচ্ছে, কিছু বেসরকারি অফিসে মানা হচ্ছে, অফিসাতে মানা হচ্ছে, কিন্তু যেই জায়গায় শ্রমিকদের সংখ্যা বেশি সেখানে কিন্তু সর্বপর্যায়ে এখন 8 ঘন্টা কর্মদিবস পালিত হচ্ছে না। বাংলাদেশের এখন অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিতে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে বেশি কাজ করার পরেও যে তার বাড়তি কাজের যে বাড়তি মজুরি, সেটাও কিন্তু শ্রমিকরা পাচ্ছে না। কাজের পরিবেশ আপনারা জানেন, 2013 সালে 24 এপ্রিল রানা প্লাজায় যে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে ভবন 10-এ, সেখানে 1200 জন শ্রমিক সেখানে নিহত হয়েছে, নারী পুরুষ শ্রমিক। তখন থেকে বাংলাদেশের আমার বিশেষ করে শিল্প সেক্টরে কাজের পরিবেশ নিয়ে কথা এসেছে। নানা শর্ত সাপেক্ষ বিদেশ থেকে দেওয়ার পরে কিছুটা এখন বাংলাদেশের কাজের ক্ষেত্রে পরিবেশ তৈরি হয়েছে শিল্প সেক্টরে, কিন্তু বাকি সকল সেক্টর কিন্তু এখনো সে কাজের পরিবেশ তৈরি হয়। যদি আমরা এক কথা বলতে পারি, শিকাগোর সে আন্দোলনের ধারাবাহিকতা এখনো মে দিবস পালন করছি আমরা, আনুষ্ঠানিক শ্রমিক সংগঠনগুলো সেই দিবসটি পালন করে যাচ্ছে, সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকে, রাজনৈতিক দলগুলো এই দিবসটিকে পালন করে। আসলে শ্রমিকের সত্যিকার যে প্রাপ্তিটা, সেই প্রাপ্তি যদি আমরা হিসাব করতে যাই, সেটি কিন্তু আমরা পাচ্ছি না। হয়তো মুখে মুখে শ্রমিক অনেক কিছু পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা ভুক্তভোগী শ্রমিক, এটি বোঝা যাচ্ছে শ্রমিকরা আসলে সেই যে সুফল পাওয়ার কথা, সেই সুফলটা কিন্তু শ্রমিকরা এখনো পাচ্ছে না। আমি যদি এখন বলি যে বাংলাদেশে আমরা যে এখন সময়টা পার করছি, যে সময়টা আমরা এখন পাস করছি করোনাকালীন সময়, এটা আপনি জানেন, সে কোভিড 2019 শুরু হওয়ার পর থেকে যখন গত বছর বাংলাদেশে শুরু হয়েছে, দীর্ঘ সময় আমরা লকডাউনে ছিলাম। সে অবস্থা পার হতে না হতে কিন্তু আবার প্রায় 1 মাস যাবৎ লকডাউন হচ্ছে।
নিঃসন্দেহে আপনাদের জানা থাকার কথা, বাংলাদেশে যারা আমাদের সমাজজীবী মানুষ আছে, হয়তো যারা শিল্প সেক্টরে শ্রমিক আছেন তারা কিছু সুবিধা পাচ্ছেন, যারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক আছেন এই শ্রমিকের সংখ্যা বাংলাদেশে প্রায় 5.5 কোটির মতো। আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন এই 5 কোটি শ্রমিক তো শ্রম আইনের মধ্যে তারা পড়েন না, তাদের কোনো নির্দিষ্ট বোনাসের কোনো ব্যবস্থা নেই। এই শ্রমিক কি খেয়ে আছে না খেয়ে আছে? বাংলাদেশে এখন সরকার হিসাবে 70 লাখের মতো পরিবহন শ্রমিক আছে। দীর্ঘ 1 মাস যে লকডাউনে পরিবহন শ্রমিকরা ঘরে বসে আছেন, হয়তো পরিবহন মালিকরা তার জীবন অতিবাহিত করতে পারছেন, কিন্তু একজন ড্রাইভার এবং হেল্পার যিনি 1 মাস ঘরে বসে আছেন, যার প্রতিদিনের আয় উপার্জন দিয়ে তার সংসার চলে, সে মানুষটি কিভাবে তার সংসার চালাচ্ছে? রাষ্ট্রযন্ত্র দেশের কারণে লকডাউন দিচ্ছেন, তার তো দায়িত্ব ছিল এই শ্রমিক পরিবারের জীবন যাত্রাকে স্বাভাবিক করা, সেটা কিন্তু তারা সেখানে করতে পারেনি। আপনারা জানেন এখন বড় মৌসুম চলছে, বাংলাদেশে 2.30 কোটি মতো কৃষি শ্রমিক আছে। এই বড় মৌসুমে কিন্তু শ্রমিক এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যায়, তারা সেখানে কাজ করতে যায়। সব জায়গা লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ আছে। এই শ্রমিকরা যে তাদের 1-2 মাসের উপার্জন দিয়ে তারা সংসার চালাবে, সেখানেও কিন্তু তারা সুযোগটি সেখানে পাচ্ছে না। একজন দিন মজুর, একজন কৃষি শ্রমিক, একজন দোকান কর্মচারী, ক্ষুদ্র ছোট ব্যবসায়ী, ভাসমান যারা ব্যবসা করেন রাস্তার উপরে, রিক্সা চালক, হোটেল কর্মচারী, কৃষি শ্রমিক, সাতাল শ্রমিক, যারা আজকে লম্বা সময় তাদের কর্মহীন অবস্থা আছেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই মানুষগুলোর আগে খাদ্য ব্যবস্থার যোগান দেওয়া, কিন্তু সেটি না করে আমরা যখন দেখি রিক্সা ড্রাইভার তার জীবিকার তাগিদে রাস্তায় বেরোচ্ছেন, তখন তাকে সেখানে নাজেহাল করা হচ্ছে। এটি হচ্ছে আজকে আমাদের সমাজী মানুষের ধন্যবাদ। বাস্তব অবস্থা। জি, জনাব আতিকুর রহমান, আমি এই পর্যায়ে আপনাকে একটু থামাতে চাই। আমরা পরের বারে আবার আপনার কাছে আসবো। আমি এই পর্যায়ে যাচ্ছি। জনাব শাহিন হাসনাত, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি একটি পেশাজীবী সংগঠনের বড় নেতা, আপনি জানেন, আপনি একটা সেক্টরের খবর জানেন, এবং উনি সার্বিক পরিস্থিতির যেমনটি বলছিলেন, আসলে দিবস পালনে কোনো ঘাটতি নাই এবং যথাযথ মর্যাদায় এবং উৎসব আনন্দ কোটি কোটি টাকা উদযাপন খরচ করা হয় ঠিকই, কিন্তু আসলে যে শ্রমিকদের যে অধিকার, যেমনটি বলছিলেন যে প্রত্যাশা অনুসারে যে আমাদের যে শ্রমিকদের দুর্দশার কথা যেমনটা বলছিলেন আতিকুর রহমান, আপনিও একটা সেক্টরের সাথে যুক্ত। আপনি আপনার সেক্টর নিয়ে যে দুর্দশা রয়েছে, বিশেষ করে সাংবাদিকদের, কর্মচারী যারা বেতন, এইসব বর্তমান অবস্থা এবং এর থেকে উত্তরণের কোনো পথ থাকলে প্রত্যাশা প্রাপ্তি, এ বিষয়ে আপনি একটু বলবেন, জনাব শাহিন হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্যামল বাংলা টেলিভিশন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আজকে এই টকশের সম্মানিত সঞ্চালক, উপস্থিত বিশিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ সহ যারা শুনছেন, সবাইকে সালাম, শুভেচ্ছা। প্রথমেই আমাদের আলোচনায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক আতিকুর রহমান 1886 সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে 8 ঘন্টা শ্রম ঘন্টার দাবিতে আন্দোলনের মাধ্যমে যেই মানে বৈশ্বিক শ্রমিকদের যে অধিকার সচেতনতার একটা মনুমেন্ট তৈরি হয়েছিল। আপনারা জানেন যে তারা 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে তাদের 8 ঘন্টা যে শ্রম ঘন্টা নিশ্চিত করার জন্য দাবি করেছিল। সেখানে যখন পুলিশ তাদের উপর কোনো রকম ব্যবস্থা নিচ্ছিল না, তখন মালিক পক্ষের থেকেই এক ধরনের বোমাবাজি করে 4 জন পুলিশকে হত্যা করা হয়, যার যে হিসাবে পুলিশরা গুলি ছুটতে বাধ্য হয়। এবং সেখানে এই শ্রমিকদের মৃত্যুর পরে আপনার 1889 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের যে তাগিদ, সেটা তৈরি হয়ে যায়। পরবর্তীতে যখন ফরাসি বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লবের পর থেকে বিশ্বব্যাপী যে ব্যক্তি স্বাধীনতার এবং মানবিক যে আকাঙ্ক্ষার বিষয়গুলো আসছে, সেই পরিপ্রেক্ষিতেই বিশ্বজুড়ে শিল্পে একটা শৃঙ্খলা আনার জন্যই মে দিবসকে সামনে রেখে এক ধরনের বৈশ্বিক শ্রমিক সংগঠনগুলো এক ধরনের সংহতির বুনিয়াদ তৈরি করে। আপনারা জানেন যে রুশ বিপ্লবের কারণে, এবং বলা হয় সমাজতান্ত্রিক যেই শ্রমিকদের ভিত্তিতে যেই বিপ্লব, সেই বিপ্লবের যে প্রভাব, সেই প্রভাবের কারণেই আমরা দেখবেন যে সবখানে লাল পতাকা মিছিল, লালকে, এটা মূলত ওই যে সমাজতান্ত্রিক যে আন্দোলনের যে ধারাবাহিকতা, বিশেষত পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের যে লড়াই,
সেটাকে ব্র্যান্ডিং করার জন্যই এই মে দিবসের যে লাল ব্র্যান্ডিংটা এটা করা হয়েছে। তা আমি আজকের মূল আলোচনা যেখানে আসতে চাচ্ছি সেটা হলো, আপনি জানেন যে বাস্তব পরিস্থিতি যে বাংলাদেশের শ্রমিকদের অবস্থা খুব খারাপ। আমার আগে আলোচনা এসেছে যে গত 17 এপ্রিল বাঁশখালীর যে ম্যাসাকারটা করা হয়েছে, এই মহান মে দিবসে বলতে হচ্ছে যে শ্রমিকদের যে অধিকার এবং তার দাবির প্রতি সংহতি জানিয়ে যে এই মে দিবসের আছে, সেই মে দিবসে দেখা যাচ্ছে যে এখন যে শ্রমিকদেরকে পুলিশ গুলি করে হত্যা করেছে আজকে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। তারাই মামলার আসামি, তারা ঘরে থাকতে পারছে না, তারা কাজে যোগ দিতে পারছে না। এমন একটা চতুর্মুখী চাপ তৈরি করা হচ্ছে, সেখানে শ্রমিকের আর কোনো পরিবেশ নেই। বাংলাদেশে যে ধরনের শ্রমিকদের যে সংকট তৈরি হচ্ছে, বাংলাদেশে বেশ কিছু ধরনের শ্রমিক আছে, কায়িক শ্রমিক আছে, বুদ্ধিভিত্তিক শ্রম আছে, বিশেষায়িত প্রযুক্তি নির্ভর শ্রমিক আছে। বাংলাদেশে বিশেষ করে পরিবহন শ্রমিকদের যে কথাটা আসছে, বাংলাদেশে পরিবহন শ্রমিকদের কিন্তু কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। তারা কত ঘন্টা ডিউটি করবে এবং সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য নিরাপত্তাটা কি হবে, সে বিষয়গুলো দেখভাল করার কেউ নেই। দেখা গেল ঢাকা থেকে কক্সবাজার বা চিটাগাং যে দূরপাল্লার গাড়িগুলো চলে, সেখানে যেতে যে পরিমাণ সময় লেগে 8-10 ঘন্টা, পরবর্তী দিন সে রেস্ট না নিয়েই আবার তাকে ওখান থেকে ফিরতে হয়। তাহলে চিন্তা করে দেখেন যে এই যে পরিবহন শ্রমিকদের উপর কি ধরনের এক ধরনের অস্বাস্থ্যকর এবং মানে জীবন হানিকর ঝুঁকিপূর্ণ অত্যন্ত পেশার যে চাপ তৈরি করা হচ্ছে। কিন্তু আবার মনে করেন যে বাংলাদেশে এই যে লকডাউনের কারণে পরিবহন সেক্টরে যে অরাজকতা তৈরি হয়েছে, তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এদের কোনো ইন্স্যুরেন্স নেই, কোনো ধরনের দেখভাল করার কোনো কর্তৃপক্ষ নেই। মালিকদের কিছু সংগঠন রয়েছে, তারা তাদের মতো করেই তাদেরকে পরিচালনা করে। আপনারা জানেন যে বাংলাদেশে 1992 সালের পরে যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো বাংলাদেশের গণমাধ্যমটাকে শিল্প হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। এটা আগে ছিল সেবা খাত, এটা যখন শিল্প হিসাবে অন্তর্ভুক্ত করা হলো, তখন গণমাধ্যম কর্মীরা আর আগে যারা ওয়েস্ট বোর্ডের অধীনে চাকরি করতেন, তারা এখন হয়ে গেলেন শ্রমিক। এই শ্রমিক হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, ওয়েস্ট বোর্ডের যে মর্যাদা, সেই মর্যাদার পরিপ্রেক্ষিতে তাদের উপরে এখন মজুরি বোর্ড চাপিয়ে দেওয়া হয়েছে। এই মজুরি বোর্ড চাপিয়ে দেওয়া হলেও বেশিরভাগ গণমাধ্যমে আপনার এই মজুরি বোর্ড বাস্তবায়ন করা হয় না। বাস্তবায়ন না হওয়ার কারণে এদের নিয়োগ, এদের চাকরির নিয়ম, চাকরির নিরাপত্তা, চাকরির যে নিয়মতান্ত্রিক ভাতা, ধারাবাহিকতা, পদোন্নতি, বাসা ভাড়া, স্বাস্থ্য নিরাপত্তা, আউটফিট অ্যালায়েন্স, কোনো কিছুই মানা হয় না এবং পুরো একটা অরাজকতা তৈরি হয়েছে। শুরু দিক দিয়ে সমাজতান্ত্রিক বিশ্ব বৈশ্বিক যে ধারণা ছিল, সেই ধারণা অনুযায়ী পুঁজিবাদকে শত্রু মনে করা হতো শ্রমিকদের এবং পুঁজিবাদকে শোষণ মনে করা হতো। আপনারা জানেন যে আজকে যে যুক্তরাষ্ট্র এবং পুঁজিতান্ত্রিক যে বিশ্ব, তাদের যে অর্থনৈতিক বুনিয়াদের ভিত্তি, এই ভিত্তিটা তৈরি করা হয় আফ্রিকান থেকে, যে সমস্ত মানুষদেরকে তারা বন্দী হিসাবে নিয়ে যায়, দাস হিসাবে নিয়ে যায়। এই দাসদেরকে যে শ্রমঘন শিল্প চাপিয়ে দিয়ে সেই শ্রমঘন শিল্প থেকে যেই মুনাফা, সেই মুনাফার থেকেই আজকে পুঁজিতান্ত্রিক অর্থনীতির যে বুনিয়াদ, সেটা তৈরি করা হয়েছে। আপনি যদি আলেক্স হ্যারির দ্য রুটস এই বইটা যদি পড়েন, তাহলে বুঝবেন যে কিভাবে তাদেরকে দাস বানিয়ে আজকের এই পুঁজিতান্ত্রিক বিশ্ব, তাদের অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করা হয়েছে। মূলত বর্তমানে দেখা যাচ্ছে যে পুঁজিবাদী শুধু নয়, আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের এই পুঁজিতান্ত্রিক বা শ্রমঘন শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে যেটা, সেটা হলো যে এই কর্পোরেট যে ফ্রাঙ্কেনস্টাইন। এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের লোকদেরকে যেভাবে তাদের পছন্দ অনুযায়ী চাকরি, এখানে নিয়োগ বিধি নেই, পছন্দ অনুযায়ী চাকরি দেওয়া হয়, তাদের শ্রম পরিবেশ নেই, শ্রমিকের যে মর্যাদা সেগুলো নিশ্চিত করা হচ্ছে না এবং পেশার যে ফরমেশন গুলো থাকে, সেই যে সমস্ত রুটস এবং টার্মস গুলো থাকে, রেজুলেশন, এগুলো সব ভায়োলেট করা হচ্ছে। এখানে মালিক তার ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠানের যে লোক নিয়োগ করা, তাদের ছাঁটাই করা, পদোন্নতি দেওয়া ইচ্ছা মতো করা হচ্ছে, কোথাও কোনো ধরনের ডিসিপ্লিন নাই এবং এর প্রভাব বাংলাদেশে গণমাধ্যমে সবখানেই পড়েছে। বাংলাদেশে আর একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে বিশেষত আমি যেহেতু ঢাকার সাংবাদিক ইউনিয়নের আপনাদের দায়িত্বে রয়েছি, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়, আমি সাংবাদিক এবং সংবাদকর্মী ও গণমাধ্যম কর্মী হিসেবে দেখছি যে আমাদের উপর যে আঘাতটা আসছে, সেই আঘাতটা একদিক দিয়ে হলো মালিক পক্ষ থেকে আঘাত আসছে। বেশিরভাগ জায়গায় যখন তখন কর্মীদেরকে ছাঁটাই করা হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে তাদের ওয়েস্ট বোর্ডে দেওয়া হচ্ছে না, তাদেরকে যে পাওনা সেখানে তাদেরকে লেবার কোর্টে যাওয়া লাগে।
এই যে সংকটগুলো তৈরি করা হচ্ছে, আবার একই সাথে গণমাধ্যমের উপরে সরকারের যে একটা চাপ, আপনি জানেন যে একটা দেশে যখন কোনো গণতান্ত্রিক পরিসর না থাকে তখন গণমাধ্যম কাজ করতে পারে না। গণমাধ্যম যখন কাজ করতে না পারে তখন সকল সেক্টরের মানুষের যে অধিকার, মৌলিক মানবাধিকার, ন্যায় বিচার, ন্যায়পরতা, ইকুইটি, এই সমস্ত কিছু বাধাগ্রস্ত হয়। আজ আজ আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশে দৈনিক আমার দেশ বন্ধ, দিগন্ত টেলিভিশন বন্ধ, ইসলামিক টেলিভিশন বন্ধ, চ্যানেল ওয়ান বন্ধ, শতাধিক নিউজ পোর্টাল বন্ধ। এভাবে হাজার হাজার গণমাধ্যম কর্মীদেরকে বেকার করে রাখা হয়েছে। এবং যে সমস্ত প্রতিষ্ঠান দুই একটা রয়েছে, এরা সরকারের কাছ থেকে যখন তারা বিজ্ঞাপন সহ বিভিন্ন ক্ষেত্রে তারা যে রাজস্ব নেয়, রেভিনিউ নেয়, সেখানে তারা বলে যে তারা ওয়েজ বোর্ড তারা বাস্তবায়ন করেছে, মজুরি বোর্ড। কিন্তু আদতে দেখা যায় এই সমস্ত প্রতিষ্ঠানে কোথাও মজুরি বোর্ড ঠিক মতো বাস্তবায়ন করা হচ্ছে না। তাদেরকে কোথাও কোথাও মাসের পর মাস বেতন বকেয়া পড়ে রয়েছে। আপনি জানেন যে সরকারের যে সমস্ত আজ্ঞাবহ প্রতিষ্ঠান রয়েছে বা তাদের রাজনৈতিক অনুকূল শক্তি হিসাবে বা অক্সিলারি ফোর্স হিসেবে যারা কাজ করে, যেমন দৈনিক জনকণ্ঠে অত্যন্ত উচ্চাহারে সরকারের কাছ থেকে যে বিজ্ঞাপনের হার বা রেশিও, এগুলো তা নিয়ে নিলেও তাদের যে সমস্ত গণমাধ্যম কর্মী সাংবাদিক রয়েছেন তাদের কিন্তু বেতন ভাতা দেওয়া হচ্ছে না। তারা বেতন ভাতার দাবিতে যখন আন্দোলন করছে, সন্ত্রাসীদের তাদের উপর হামলা করা হয়েছে জনকণ্ঠের সাংবাদিক কর্মীদের উপর। একইভাবে বিভিন্ন হাউজে গণমাধ্যম কর্মীরা যখন তখন ছাঁটাই করা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে এই সারা বিশ্বব্যাপী যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা মহামারীর কারণে অনেকেই বলা হয় যে আপনারা অফিসে আসা লাগবে না, এবং সরকারিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে আপনার 1/3 জনবল দিয়ে আপনার প্রতিষ্ঠান চালান। এই যে 1/3 জনবলকে যে কাজ করার ক্ষেত্রে সরকারি যে আদেশগুলো দেওয়া হচ্ছে, এই জাতীয় আদেশের ফাঁক দিয়ে আপনার 2/3 শ্রমিকদেরকে এবং গণমাধ্যম কর্মী সহ অপর সকল সেক্টরে এই সমস্ত শ্রমজীবী রয়েছেন তাদেরকে কর্মহীন করে ফেলা হচ্ছে। কিন্তু আজকে আমার মনে হয় যে এখানে অনেক শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া সাহেব রয়েছেন, সাধারণ সম্পাদক আতুর রহমান সাহেব রয়েছেন। আমি মনে করি আপনাদের সবারই উচিত যে সরকারের কাছে জানতে চাওয়া, তথ্য অধিকার আইনে একটা তাদের কাছে জানতে চাওয়া যে এই যে একের পর এক তারা যে সমস্ত ওই মানে 1/3 জনবলকে দিয়ে প্রতিষ্ঠান চালাতে চাচ্ছেন, বাকিরা কিভাবে চলবে সেক্ষেত্রে তাদের কোনো নির্দেশনা আছে কিনা। সরকার যে সমস্ত প্রণোদনা দিচ্ছে সেই প্রণোদনাগুলো যদি মালিক পক্ষের মাধ্যমে দেয় তাহলে মালিক পক্ষ থেকে সেটা শ্রমিকদের কাছে আসে না। অতএব এই অংশটা যেহেতু শ্রমিক সংগঠন এর মাধ্যমে যদি এটা ডিস্ট্রিবিউটেড করা হতো তাহলে সরাসরি শ্রমিকরা এই প্রণোদনার যে মহামারী জনিত প্রণোদনার যে প্যাকেজ, এখান থেকে তারা উপকৃত হতে পারত। আমি মনে করি যে এই ক্ষেত্রে তাদের আরো ইনিশিয়েটিভ নিতে পারেন। তার রিট পিটিশন করে সরকারের কাছ থেকে, বিশেষ করে বিচার বিভাগে তারা একটা সুমোটো দাবি করতে পারেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই দেশের শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে, মানুষকে বাঁচিয়ে রাখার স্বার্থে, শ্রমিকদেরকে কর্মক্ষম এবং তাদের পরিবারকে সচল রাখার স্বার্থে তারা যেন এরকম একটা প্রণোদিত হয়ে একটা জুডিশিয়াল একটা অর্ডার, একটা ভার্ডিক্ট দেন, যাতে এই ক্ষেত্রে শ্রমিকরা যে সংকটকালীন সময় যাচ্ছে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেন। জি বলেন। জি আসাদ ভাই ধন্যবাদ। জি আসাদ ভাই, এই পর্যায়ে আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি আবার আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে জনাব মুজিবুর রহমান ভূঁইয়া, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সহসভাপতি। আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে বিদেশে বাংলাদেশের বড় একটু লক্ষ লক্ষ শ্রমিক থাকে এবং শ্রমিক কাজ করে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই বিদেশে যা শ্রমিকরা রয়েছে তাদেরকে নিয়ে আপনাদের কোনো কাজ আছে কিনা, বা আপনারা ওনাদেরকে কিভাবে সংগঠনের বিদেশে কোনো কাজ করেন কিনা, আপনারা এই বিষয়ে একটু জানতে চাই। জি বিসমিল্লাহির রহমানির রহিম। শ্যামল বাংলা টিভি কর্তৃক আয়োজিত আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক খন্দকার আলমগীর হোসেন ভাই, বিশিষ্ট শ্রমিক নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামের একমাত্র শ্রমিক পতাকাবাহী শ্রমিক সংগঠন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান ভাই,
বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় শাহীন হাসনাত ভাই, এবং যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে, সম্মানিত দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের আয়োজন করার জন্য শ্যামল বাংলা টিভিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর স্মরণ করছি আমেরিকার শিকাগো শহরে 1886 সালের হে মার্কেট চত্বরের সেই বিপ্লবে সৈনিকদেরকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে, যাদের কোরবানের মাধ্যমে, যাদের জীবন বিলীন করে দেওয়ার মাধ্যমে মেহনতি বঞ্চিত অধিকার হারান মজলুম শ্রমিকেরা একটি দিন পেয়েছে তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন জায়গা বলার। এই দিবসটি আমেরিকা সহ বিভিন্ন জায়গায়, কোথাও লেবার ডে, কোথাও শ্রমিক দিবস, কোথাও মে দিবস, কোথাও বিভিন্ন নামেই পরিচিত এবং পালিত হয়। বিশ্বের, বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন থেকে আন্দোলন করছিল এটি মে দিবস হতে পারে না, এটি শ্রমিক দিবস হতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের সে আন্দোলনের প্রেক্ষাপটে হোক, আপনাদেরও প্রচেষ্টা হোক, এখন বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেই আজকে সেটি আসছে। সেজন্য আমাদের কাছেও ভালো লাগছে যে এটি শ্রমিকের একটি দিন পেয়েছে, যেটি শ্রমিকদের জন্য এই দিবস ঘোষণা এবং স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে। তবে দুর্ভাগ্যজনক কথা হচ্ছে যে সকল মিল কলকারখানা ইন্ডাস্ট্রিগুলো চালু রয়েছে। আমার কাছে যে বিষয়টি জানতে চেয়েছেন আমি সেই বিষয়ের দিকে আসছি, কিন্তু এর পূর্বে আমি একটু বলতে চাই এই জন্যই যে সকল মিল কলকারখানা, দোকানপাট, রেস্টুরেন্ট সব কিছু খোলা রাখার পরেও আন্তর্জাতিক এই শ্রমিক দিবস আজকে বাংলাদেশে কিন্তু পালন করতে দেয় না। আপনারা জানেন, ঘোষণা দিয়ে শ্রমিকদের এই প্রতিবাদ প্রোগ্রামে, শ্রমিকদের এই দাবি আদায়ের দিবসের এই দিনে, শ্রমিক বঞ্চিত অধিকার হারা মানুষগুলির কথা বলার এই দিনে কথা বলা বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার। আমাদের শাহীন হাসনাত ভাই ভালোভাবে বলেছেন, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে যদি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, সে দেশে শ্রমিকদেরও আর অধিকার থাকে না। আপনি নিঃসন্দেহে জানেন 17 এপ্রিলের ঘটনা, যে শ্রমিকেরা সেখানে নির্বিচারে পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং আহত হয়েছে সেটি জেনেছেন। গতকালকেও কুমিল্লা ইফেজের একটি চায়না কোম্পানির বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুন করা হয়েছে, আর সেই খুনের নেপথ্য হচ্ছিল শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে। তাহলে আজকে কোথায় সেখানে নিয়োগকৃত শ্রমিকেরা? আমি নিঃসন্দেহে খুনকে ঘৃণা করে এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যানও করি। কেন এটি করবে? কিন্তু এমনভাবে করেছে যে মাহে রমজান, সামনে ঈদ, কিন্তু এখনই ছাঁটাই করা শুরু করার পর তারা তাদের ক্ষিপ্ত হয়ে হয়তো বা এই ঘটনাটি ঘটিয়েছে, অনিয়মভাবে করেছে। সেজন্য আজকে অধিকার, আপনি যে বলেছেন প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা ছিল শ্রমিকরা সে অধিকার পায়নি। আমরা মনে করেছিলাম শিল্প কলকারখানায় শৃঙ্খলা ফিরে এসেছে, আসলে ফিরে এসেনি। সেখানে নারী শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই, সেখানে শিশু শ্রম দিয়ে যাচ্ছে শিশু শ্রমিকেরা, সেখানে নারী এবং পুরুষ শ্রমিকদের মাঝে বৈষম্য তৈরি করছে, সেখানে আজকে বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে, যার কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আপনি যে কথাটি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, আজকে প্রবাসী শ্রমিকদেরকে আমরা এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের ভালোবাসা দিয়ে স্মরণ করে, এবং তাদের কারণে বাংলাদেশের আজকের যে উন্নয়ন, বাংলাদেশের যে উৎপাদন, বাংলাদেশের যে সৌন্দর্যবর্ধন, বাংলাদেশের মানুষের আজকে প্লেটের মাঝে যে ভাত আসে, আমার বিশ্বাস সেটির বিনিময়ে। আপনি গ্রাম অঞ্চলে যদি মনে করেন যে কৃষকদের সরকারের ভর্তুকির কারণে কিন্তু আজকে আমরা খেতে পাই না, বরঞ্চ এই উন্নয়ন উৎপাদনের পিছনে, কৃষকদের উৎপাদনের পিছনেও আমাদের বহির্বিশ্বে যে প্রবাসী শ্রমিক ভাইয়েরা রয়েছে তাদের সহযোগিতা রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের প্রায় 80 লক্ষ শ্রমিক বিদেশে আজকে রয়েছে, যারা শ্রমজীবী হিসেবে, প্রবাসী শ্রমিক হিসেবে বহির্বিশ্বে কাজ করে আমাদের জন্য টাকা পাঠান। তারা একজন যদি থাকে একটি ফ্যামিলির, বাকি 3 জন বাংলাদেশে থাকেন। তার 2 ভাই বাংলাদেশে কৃষিকাজ করেন, এই কৃষিকাজের টাকাটাও বহির্বিশ্ব থেকে সাপোর্ট দিয়ে থাকেন তাকে কৃষিকাজ করার জন্য, তার নাঙ্গল জুমাল কেনার জন্য, তার গরু কেনার জন্য, তার সার এবং বীজ কেনার জন্য। সে সাপোর্টটা কিন্তু আমাদের প্রবাসী শ্রমিকেরা দিয়ে থাকেন।
আপনারা জানেন বহির্বিশ্ব থেকে সাপোর্ট যদি না আসতো, বাংলাদেশ বহু আগেই আমার বিশ্বের যে সরকারি কলকারখানা, বিশেষ করে সরকারি কলকারখানা তো বন্ধই হয়ে গিয়েছে, ব্যাংক বিমা থেকে সরকারি প্রতিষ্ঠানগুলি এতদিনে তাদের বেতন ভাতাও দেওয়া বন্ধ করে দিতে হতো। সেজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রবাসী যে শ্রমিকরা রয়েছে, শ্রমিক কল্যাণের বহির্বিশ্বে বিভিন্ন দেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোনো কর্মযোগ্য আছে কিনা, কাজ আছে কিনা, আমি এই জিনিসটা জানতে চেয়েছিলাম। যে আমরা বাংলাদেশে যে প্রবাসী আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা এককভাবে কাজ করার সে সুযোগ পাচ্ছি না, কিন্তু আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের তৈরিকৃত অনেক কর্মী সাপোর্টার আমাদের সদস্যরা যারা বহির্বিশ্বে রয়েছে, তারা সেখানে অ্যাকোমোডেট হয়ে সেখানে কাজ করছে এবং সেখানেও তারা এই শ্রমিকদের সহযোগিতা করার জন্য এগিয়ে যাচ্ছে। আমরা যখন মালয়েশিয়া যাই, সিঙ্গাপুরে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমরা সেখানে প্রবাসী শ্রমিকদেরকে পাই এবং তারা সেখানে ঐক্যবদ্ধ হয়ে, আপনারা জানেন সেখানে কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থা করে, কেউ যদি সেখানে মারা যায় তাকে বাংলাদেশে পাঠানোর জন্য যারা আছে তারা সহযোগিতা করে। না হলে আপনারা জানেন বাংলাদেশের যারা সেখানে আজকে হাই কমিশনার হিসেবে নিয়োগ পায় তারা নির্লিপ্ত, তারা বাংলাদেশের কোনো লাশ যদি পড়ে থাকে হিমাগারে মাসকে মাস পড়ে থাকবে, কিন্তু বাংলাদেশে প্রেরণ করার কোনো উদ্যোগ গ্রহণ করেন না। মালয়েশিয়া আমরা জানি, আমি নিজেও কারাগারে গিয়েছিলাম, মালয়েশিয়া একবার যাওয়ার সুযোগ হয়েছিল, কারাগারে অ্যারেস্ট হয়ে যায় নাই, দেখার জন্য গিয়েছি আমাদের শ্রমিকদেরকে বাংলাদেশের। সেখানে আপনার আমাদের শ্রমিকেরা হাহাকার করছেন যে বাংলাদেশের কমিশনার যদি সেখানে যেত, বাংলাদেশের অফিসাররা যদি যেত, তাদেরকে দেখে আসতো, সমস্যার কথা সেখানে সরকারিভাবে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে বের করে যদি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করত তাহলেও কাজে লাগতো। কিন্তু সেখানে আমাদের শ্রমিক বন্ধুরাই তাদের সহযোগিতায় দেশীয়ভাবে তাদের দেশাত্মবোধের কারণে, তাদের আত্মীয়তাবোধের কারণে অথবা সাংগঠনিকভাবে সাংগঠনিক শক্তির কারণে তারা তাদেরকে বের করার চেষ্টা করে যায় এবং আপ্রাণ চেষ্টা করে তাদেরকে বের করে আনে, দেশে পাঠায়। তো সেজন্য সেখানেও চেষ্টা চলছে, কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন এখনো সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শ্রমিক কল্যাণের শাখা করে সেখানে কমিটি গঠন করে সুসংগঠিত করা, এমন আমরা এখনো আসলে পূর্ণাঙ্গ কিছু করতে পারিনি। তবে বিচ্ছিন্নভাবে আমাদের কাজ চলছে, ইনশাআল্লাহ। একটু বলবো। জি আলমগীর ভাই। জি ধন্যবাদ জনাব মুজিবুর রহমান ভূঁইয়া। আমি এই পর্যায়ে যাব আতিকুর রহমান। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি জানেন যে মাঝখানে প্রথম পর্বে করোনা মহামারীর সময় একটা দীর্ঘ সময় মানুষ কর্মের বাইরে ছিলেন, এরপরে আবার কয়েকটা মাস গ্যাপ দিয়ে আবার করোনার মধ্যে পড়েছে এবং বাংলাদেশের যেভাবে বলছেন 7.5 কোটি যে শ্রমিকের কথা বলছেন, তারা কিন্তু চরম একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে এবং তাদের এই, অর্থনৈতিক অবস্থা এবং তারা যারা দিনে আনে দিনে খায় এরকম অনেক শ্রমিক রয়েছে, তারা ফুটপাতে বিভিন্ন ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত। তো তাদের এইসব প্রথম পর্বে আপনার বক্তব্যের সময় আপনি বলেছিলেন যে সমস্যাগুলির কথা বলেছেন। আপনাদের বাংলাদেশ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এই আতিক ভাই মনে হয় বুঝতে পারছেন প্রশ্ন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত আছে কিনা আপনি বলেন। উনি মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে। জি, আমি যেখানে শেষ করেছিলাম প্রথম পর্বে, যে আজকে যেহেতু আমরা মে দিবস সেখানে আলোচনা, আমি সেই দিকে আসছি, সেই কথার দিকে আমি যাব। আলোচনার পাশাপাশি সংক্ষেপে বলবেন, আমরা এই হ্যাঁ, পর্বে হ্যাঁ, আপনি দ্বিতীয় পর্বে আসতে হ্যাঁ, আমি আরেকটু চিত্র উপস্থাপন করে আমি সেদিকে যাব। আজকে আমরা যখন সবাই লকডাউনে বলা যায় ঘরে বন্দি, আপনারা জানেন যে সরকার দেশের স্বার্থে সে স্বার্থটাকে আমরা হয়তো মেনে নিয়েছি, তারা গার্মেন্টস সেক্টর খোলা রেখেছে, গার্মেন্টস শিল্প কারখানা খোলা, এবং সেখানে বাংলাদেশে গার্মেন্টস শিল্প খাতে প্রচুর শ্রমিক, 1,11,68,000 শ্রমিক শিল্প খাতে বাংলাদেশে আছে। আপনি গার্মেন্টস খোলা রেখেছেন, শিল্প প্রতিষ্ঠান খোলা রাষ্ট্রের প্রয়োজনে, ঠিক আছে, আমরা পত্রপত্রে দেখতে পাচ্ছি শ্রমিকদের ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা নেই। মাইলের পর মাইল রোজা রেখে শ্রমিকরা তারা ফ্যাক্টরিতে আসতেছে। এখন পর্যন্ত শ্রমিকরা করোনার টিকা পেয়েছে এমন কোনো খবর আমরা পাচ্ছি না। যারা এলিট শ্রেণীর মানুষ আছেন, যাদের সুযোগ আছেন, তারা সে করোনা টিকা পাচ্ছেন। যেই শ্রমিক তার শ্রম দিয়ে একটি রাষ্ট্রকে, অর্থনৈতিক অবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য তারা জীবন বাজি রেখে সংগ্রাম করে যাচ্ছেন, রাষ্ট্রের সুবিধা কিন্তু শ্রমিকরা পাচ্ছে না, তারা চিকিৎসা পাচ্ছে না।
তাদেরকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, আবার তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সেখানে কোনো ব্যবস্থা নেই। তার মানে হচ্ছে একটি রাষ্ট্র, আজকে রাষ্ট্রের যারা সবচেয়ে মূল চালিকা শক্তি, সে মানুষগুলোর সাথে কিন্তু অত্যন্ত অমানবিক আচরণ করছে। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। আমরা করোনাকালীন শুরু থেকে যতটুকু আমাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, যেহেতু আমরা একটি শ্রমিক ফেডারেশন, নানা সীমাবদ্ধতা আমাদের আছে, সেই সীমাবদ্ধতা গুলোর মধ্য থেকেও আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে সে করোনার সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন সেক্টরের শ্রমিকদের সমস্যা সমাধানে, তাদের খাদ্য চাহিদা পূরণ থেকে শুরু করে সেই চেষ্টাটি আমরা করেছি। এটি আমাদের এখনো অব্যাহত আছে এবং এটি আমাদের চলমান কর্মসূচি। আমাদের শ্রমিকের সমস্যা সমাধানে একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন অতীতেও আমরা ভূমিকা রেখেছি, বর্তমানেও দেশের এই সংকটকালীন সময়ে, বিশেষ করে সমাজে মানুষের এই সংকটকালীন সময়ে সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আমি আজকের এই আয়োজনে, যেহেতু আমরা শ্রমিক নেতা হিসাবে এখানে যুক্ত হয়েছি, যেহেতু আজকে মহান মে দিবস, এটি শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য কিন্তু এই মে দিবসটি শ্রমিকরা পালন করে থাকে। আমরা আজকের এই আয়োজন থেকে আমরা রাষ্ট্রের প্রতি অনুরোধ করব, নিঃসন্দেহে রাষ্ট্রের সব হিসাব আছেন। আজকে যে শ্রমিকরা তার যৌবন কাল শ্রম দিয়ে দিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যেটা আমি বলছি, যারা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, তাদের কোনো পেনশনের ব্যবস্থা নেই, তাদের কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। আজকে রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত এই শ্রমিকদেরকে আইডি কার্ড প্রদান করার জন্য। তাদের উপজেলা চেয়ারম্যান আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, তাদের ওয়ার্ড কাউন্সিলর আছেন, ওয়ার্ডের মেম্বার আছেন, তারা একটা সার্ভে করুক, যারা কায়িক শ্রম করেন, এই জাতীয় কায়িক শ্রমিক কি পরিমাণ বাংলাদেশে আছেন, যাদের একদম যারা দিনে খায়, যারা দিন মজুর, এবং তাদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে রেশনিং ব্যবস্থা চালু করা হোক। সরকার বহু শ্রেণী পেশা মানুষকে রেশন দিচ্ছেন, যে শ্রমিকের রক্ত গামে আমাদের এই দেশ এগিয়ে যাচ্ছে, সেই শ্রমিকের জন্য আমরা আজকে মে দিবসে এই যে আলোচনাটি আজকে এখানে হচ্ছে, আমরা দাবি জানাচ্ছি যে সরকারকে উদ্যোগ নিতে হবে, রেশনিং ভাতার ব্যবস্থা করতে হবে, এবং দুর্যোগে, যেহেতু আমরা প্রাকৃতিক দুর্যোগ প্রায় আমাদের হয়ে থাকে, এই রেশনিং পাতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত ভাবেও সেখানে শ্রমিকদেরকে আপনার পাতা দেওয়া প্রয়োজন। আমরা জানি যে সরকার বয়স্ক ভাতা চালু করেছেন, এটিও আমরা জানি, এটি পুরোটা রাজনীতিকরণ করা হচ্ছে। বয়স্ক মানুষ যদি রাজনীতির মধ্যে না থাকে, তিনি সে ভাতা পাচ্ছেন না। তার মানে হচ্ছে আজকে সকল দিক থেকে রাষ্ট্রযন্ত্রের যে মেকানিজম, সেই মেকানিজমে আজকে শ্রমিকরা অগ্রাধিকার পাচ্ছে না। এটি আমাদের জন্য অনেক বেশি কষ্টের, এটি আমাদের জন্য অনেক বেশি দুঃখের। আমরা সরকারকে এটিও আমরা আহ্বান জানাবো যে 8 ঘন্টা কর্মদিবসের জন্য শ্রমিকরা জীবন দিয়েছে। বাংলাদেশে কিন্তু যদি সরকার খোঁজ খবর নিয়ে দেখেন, এখনো 8 ঘন্টা কর্মদিবসের যে দাবি, এটি খুব কম অংশে বাস্তবায়িত হয়েছে। বেশিরভাগ জায়গায় এখনো 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত শ্রমিকদের খাটানো হচ্ছে। সরকার বহুদিকে তদারকি করেন, নিঃসন্দেহে একজন শ্রমিকের প্রতি ইনসাফপূর্ণ আচরণ হিসাবে তার কর্মঘণ্টার যে 8 ঘন্টা তিনি কাজ করবেন, সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আপনারা অনেকে জেনেছেন, সরকার একসময় আমাদের সোনালী আট ছিল পাট, আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। আজকে সময়ের ব্যবধানে আজকে সেই পাট শিল্প ধ্বংসের পথে। এবং বলা যায় সরকার অত্যন্ত ঠান্ডা মাথায় একটি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে আমাদের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা পাট কল বন্ধ করে দিয়েছে। সেখানে হাজার হাজার শ্রমিক কাছে না খেয়ে আছেন, 30 বছর 25 বছর 20 বছর চাকরি করার পরে তারা আজকে শূন্য পকেটে তারা বাসায় ফিরেছে। এত অমানবিক কাজ যদি রাষ্ট্র শ্রমিকের সাথে করে থাকে, সেখানে আমরা মে দিবস পালন করে কতটুকু আমরা শ্রমিকের দাবি পূরণ করতে পারবো, সেটা আজকে বিবেচ্য বিষয়। আপনি জানেন গার্মেন্টস শিল্প এখনো খোলা আছে, মজুরি বোর্ড সরকার গঠন করেছেন, নিয়ম আছে 5 বছর পর পর। কেন 5 বছর মজুরি বোর্ড আপনি গঠন করবেন? একটা দেশে 2 বছর পর পর অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। সে 5 বছর পরে গার্মেন্টস শ্রমিকের বেতন বাড়ে 300 টাকা, 400 টাকা, 500 টাকা। এই সময় এসে 8,000 টাকা যদি একজন গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি হয়ে থাকে, তার জীবনযাত্রা মান কোথায় গিয়ে পড়ে, নিঃসন্দেহে এটি আমাদের বোঝার বিষয়। আজকে বলা যায় বাংলাদেশের শ্রমজীবী মানুষ তারা এত বেশি শোচনীয় অবস্থান আছেন, তাদের আজকে বেঁচে থাকাটাই কিন্তু আপনারা অনেকে দেখেছেন যে করোনা তো আমরা হতে পারে, নাও হতে পারে, আমি তো না খেয়ে মারা যাব। আজকে রাষ্ট্রের দায়িত্ব ছিল সেই জায়গায় শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটি দেওয়া, সেটি তারা সেখানে করতে পারছেন। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি,
এটি আমরা মে দিবসে বলার চেষ্টা করে যাচ্ছি। যে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করে আন্দোলন করে অধিকার পাবে, আজকে সেই ট্রেড ইউনিয়ন অধিকারও কিন্তু সরকার সংকুচিত করেছে নানা কায়দা করে 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 করে। আজকে ইপিজেডে ট্রেড ইউনিয়ন করা যাচ্ছে না, রাষ্ট্রের বড় অফিসগুলোতে ট্রেড ইউনিয়ন করা যাচ্ছে না। আপনি শ্রম আইন দিয়েছেন, শ্রম আইন তো এমনিতে আমরা বলি বাংলাদেশে যে শ্রম আইনটি করেছেন, এই শ্রম আইনটি শ্রমিক বান্ধব শ্রম আইন নয়। মাত্র 15% শ্রমিকের প্রতিনিধিত্বে শ্রম আইন করছেন, বাকি 85% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা আছেন তাদের কোনো কথা, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলা গাড়ি দিনমজুর, কিংবা অন্য যারা আছেন কৃষি শ্রমিক, সাতাল শ্রমিক, দোকান কর্মচারী আছেন, তাদের ব্যাপারে এই শ্রম আইনে কোনো গাইডলাইন নেই, তাদের ক্ষতিপূরণ ব্যাপারে কোনো কথা নাই। তার মানে একটি অপূর্ণাঙ্গ শ্রম আইন দিয়ে আমরা চলছি, তার মধ্যেও এই শ্রম আইনের যে প্রয়োগ সর্বক্ষেত্রে হওয়ার কথা, সেটাও কিন্তু রাষ্ট্রের তদারকি নাই। অনেকটা দায়সারা গোছে আইন আছে, আইনের প্রয়োগ নাই। যদি কোথাও শ্রমিকরা আন্দোলন করবে, ট্রেড ইউনিয়ন করে, সেখানেও কিন্তু আজকে নানা ধরনের পদ্ধতিগত দিক তৈরি করে সেখান থেকেও কিন্তু শ্রমিকদেরকে ট্রেড অধিকার সেখানে দেওয়া হচ্ছে না। আমরা আহ্বান জানাবো রাষ্ট্রপতি, আপনারা শ্রমিকদের প্রতি সহনশীল হন, মানবিক হন, সদয় হন, দায়িত্ববান হন। একটি দেশ এগিয়ে যাওয়ার পিছনে শ্রমিকদের অবদানকে অস্বীকার করে কখন একটি দেশকে এগিয়ে নেওয়া যায় না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে সেই কাজটি আমরা করার চেষ্টা করে যাচ্ছি, যে আপনারা ঐক্যবদ্ধ হন, ট্রেড ইউনিয়ন করুন, ঐক্যই শক্তি, ঐক্যের মধ্যে দিয়ে অধিকারকে আপনি প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন। সেই আন্দোলনটি শ্রমিক কল্যাণ ফেডারেশন করে যাচ্ছে। পাশাপাশি এটা আমরা মনে করি, একজন শ্রমিকের যদি নৈতিক মূল্যবোধ না থাকে, সেখানেও কিন্তু রাষ্ট্রের জন্য ক্ষতি। শ্রমিক কল্যাণ ফেডারেশন অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি আমাদের একজন শ্রমিক ভাই বোনের তার যে নৈতিক মূল্যবোধ, তার যে নৈতিকতা, সেই কাজটাও আমাদের জায়গা থেকে আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এই সবগুলো কাজেই আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের অর্থনীতিকে সচল করার জন্য, আমাদের রাষ্ট্রকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে অবস্থান, সে অবস্থানটি আমাদের তৈরি করার জন্য। জি, অশেষ ধন্যবাদ আতিকুর রহমান, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি এই পর্যায়ে জনাব শাহীন হাসনাত, আপনি শুনছিলেন প্রথম পর্বে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই গণমাধ্যমের যে সমস্যাগুলির কথা বলেছেন, বিশেষ করে যে কর্মচারীরা, যেখানে কর্মকর্তারা যারা সাংবাদিকরা রয়েছেন, তাদের বেতন ভাতা ওয়াইজ বোর্ড নিয়ে আপনি বলেছেন, এগুলি প্রতিবন্ধকতার কথা বলেছেন। এখন এই যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং ধীরে ধীরে গণমাধ্যমের সাংবাদিকতা যারা করছেন, গণমাধ্যমের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের পেশা অন্য অন্য পেশার থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মনে করি। এই ক্ষেত্রে আপনার এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা, যে এই পেশা টিকে থাকার কোনো, দেখা যাচ্ছে যে এই পেশা ভবিষ্যতে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, কোনো উপায় আছে কিনা যে পেশা টিকে থাকার কোনো পরামর্শ আছে কিনা আপনার? ধন্যবাদ খন্দকার আলমগীর হোসেন, আজকের অনুষ্ঠানের সঞ্চালক। আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে শ্রমিকদের ক্ষেত্রে এটা কোনো কোথাও কোনো সেক্টরে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে কোনো উন্নয়ন করলে জাতীয় উন্নয়ন প্রগতি ত্বরান্বিত হবে বলে আমি মনে করি না। সবকিছুর মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। আপনি জানেন যে সাংবাদিকদের যে বেতন, সেটা ওয়েজ বোর্ড, এই যে ওয়েজ বোর্ড বলি আর যে মজুরি বোর্ড বলি, এই যে এই বিষয়গুলো যখন সরকারের যে যারা সরকারি চাকরিজীবী, ওনাদের যখন পে স্কেল নির্ধারণ করা হয়, সেই পে স্কেল নির্ধারণের সাথে সাথেই ওয়েজ বোর্ড আপডেটাইজেশন এবং মজুরি বোর্ড আপডেটাইজেশন হওয়ার কথা। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ওয়েজ বোর্ডের জন্য আন্দোলন করতে হয় গণমাধ্যম কর্মীদেরকে, এবং মজুরি বোর্ডের জন্যও শ্রমিকদেরকে আন্দোলন করতে হচ্ছে। একটা দেশের যে পরিগঠনটা যদি গণমুখী না হয়, গণতান্ত্রিক না হয়, সার্বজনীন না হয়, তাহলে বিচ্ছিন্নভাবে কোনো সেক্টরে ডেভেলপ করা সম্ভব না। আমি আপনাকে সহজ একটা বিষয় বলে দিই, যে বিষয় হবে যে এগুলো যেহেতু পাবলিক ডিসকাশন এবং বাংলাদেশে অনেক ধরনের কথাবার্তার ক্ষেত্রে অঙ্ক করে কথা বলতে হয়, যেহেতু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে, এবং অনেক সত্য কথাই বলা এত বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যেমন ধরেন যে বাংলাদেশের নাম, আপনারা যে রাষ্ট্রের কথা বলছি, যে রাষ্ট্রে বসে আমরা আলোচনা করছি, স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের বীরের যে রক্তস্রোত এবং মায়ের অশ্রুধারায় প্রতিষ্ঠিত এই দেশটি আজকে যে নাম, বাংলাদেশের নাম হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ।
এই পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে যে রিপাবলিক শব্দটা, এটার বাংলা কি করা হয়েছে, বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই নামকরণের মাধ্যমে জনগণকে কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে। জনগণকে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ মানুষকে প্রজা বানানো হয়েছে। আর শাসক যারা, তারা রাজা। এই যে রাজা প্রজার যে বিভেদ, রিপাবলিকের বাংলা কেন আমি প্রজাতন্ত্র লিখলাম, কেন রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের অর্থ জনগণতান্ত্রিক বাংলাদেশ করা হলো না? এই যে বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে যে বিচ্যুতিগুলো রয়েছে এবং সাংবিধানিকভাবে এই জিনিসগুলো অনুমোদন করা হয়েছে, এই সাংবিধানিক যে বৈকল্যগুলো রয়েছে, এই জায়গাগুলোর সংশোধন যদি না করি, তাহলে ওই প্রত্যেকবারই দেখা গেলো সরকারি চাকরিজীবীরা তাদের যে পে স্কেল সেটা আপডেট হবে, কিন্তু শ্রমিকদেরকে মজুরি বোর্ড পাওয়ার জন্য আন্দোলন করতে হবে, গুলি খেতে হবে। গণমাধ্যম কর্মীদেরকে ওয়েজ বোর্ড পাইতে হলে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। আপনি হয়তো জানেন, আপনি নতুন আসছেন, আপনার গণমাধ্যমে আমরা যখন শুরুর দিকে কাজ করি, যখন আমাদের তৃতীয় ওয়েজ বোর্ডে আমাদের বেতন হতো, তৃতীয় ওয়েজ বোর্ডে সর্বনিম্ন গণমাধ্যম কর্মী যে বেতনটা পেত, সেটাও বিসিএস ক্যাডারের যারা অ্যাডমিন লেভেলে কাজ করতো, তাদের এন্ট্রি লেভেলে যারা কাজ করতো, তার থেকে অনেক বেশি বেতনে তারা এই প্রফেশনে মিডিয়াতে কাজ শুরু করতেন। কিন্তু আজকে কোথায় চলে গেছে জিনিসটা? আপনারা দেখেছেন যে বাঁশখালীতে গুলি চালানো হয়েছে শ্রমিকদের উপরে। যে শ্রমিক বা জনগণের টাকায় এদেশের সরকারি চাকরিজীবীরা তাদের নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত, পুলিশের বুট থেকে তার হেলমেট পর্যন্ত, এবং তার যে বন্দুকটা, তার গুলিটাও জনগণের টাকায় কেনা হচ্ছে, কিন্তু সেগুলো জনগণের উপর আরোপ করা হচ্ছে। মূল কারণ হলো রাষ্ট্রের কাছে এদেশের মানুষের, নাগরিকের, শ্রমিকদের যে সার্ভিস পাওয়ার কথা, যে সিটিজেন চার্টার অনুযায়ী বিহেভ করার কথা, সেই সিটিজেন চার্টার অনুযায়ী বিহেভ করা হচ্ছে না। এবং এগুলো সমস্ত মূল কারণ হলো এই সরকারের মধ্যে পেশাজীবীদের যে অংশদারিত্ব। একটা সরকার যখন পরিচালিত হবে সমাজের পেশাজীবীদের বিভিন্ন অংশের সমন্বয়ে, তারা যদি সংসদ গঠন করে, তাহলে তারা সেই সমস্ত নিজ নিজ শিল্প খাতের লোকদেরকে যে সমস্ত সমস্যা, এগুলো নিয়ে সংসদে কথা বলতে পারতো। আজকে আমরা যখন মে দিবস পালন করছি, আজকে বাংলাদেশে যখন একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, বাংলাদেশে একটা সংসদ আছে, সেই সংসদে কিন্তু বিশেষ কোনো অধিবেশন নাই। এই যে শ্রমিকদের আজকে সংকট নিয়ে তারা কথা বলতে পারছে না লকডাউনে। আজকে যদি সংসদ অধিবেশন থাকতো, সেখানে কথা বলে কিন্তু শ্রমিকদের যে সমস্যাগুলো, এখানে আপনার বলা হয়েছে যে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে প্রায় 1,12,00,000 শ্রমিক কাজ করে। এই 1,12,00,000 শ্রমিকের প্রায় আপনার 80% কিন্তু নারী শ্রমিক। এই নারী শ্রমিকরা বর্তমান কি পরিবেশে রয়েছে? তাদের কোনো পরিবহনের সুবিধা দেওয়ার কথা নেই, কিন্তু বলা হয়েছিল লকডাউনের সময় যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান খোলা থাকবে, তাদের পরিবহন ব্যবস্থাপনা মালিক কর্তৃপক্ষ বহন করবে। এগুলো কেতাবে আছে, কিন্তু মনিটরিং করার লোক নাই। একইভাবে এই সমস্ত জায়গায় যারা কাজ করে, সেই সমস্ত নারী শ্রমিকদের কাজে তার সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার তার কথা ছিল, সেগুলো কিছুই নেই। কৃষিতেও এক ধরনের অরাজকতা চলছে। আপনার মাঠ পর্যায়ে প্রান্তিক যে সমস্ত কৃষি শ্রমিক আছেন, তারা ধরেন যে এই যে তরুণ বিক্রি করে 16-17 টাকা, সেটা সিন্ডিকেট যখন 60 টাকা 70 টাকা কেজিতে বিক্রি করে, কিন্তু কৃষি শ্রমিকরা তাদের ন্যায্যতা হিসেবে তাদের পণ্যের মান পাচ্ছে না, দাম পাচ্ছে না। আজকে কৃষকদের যে মেহনতের কারণেই আপনার আমার সামনে যে ভাতের থালা আসে, কিন্তু আজকে তাদেরকে আমরা ঠিক মতো মূল্যায়ন করছি না। এই সরকারটা হয়ে গেছে এক ধরনের ট্রেডার্সদের অর্গানাইজেশন। এরা ওই পুঁজি এবং মুনাফা বুঝে, মানবতা বোঝে না, মানুষের অধিকার বোঝে না। সবচেয়ে বেশি আর একটা কথা, আমাদের যে অর্থনীতির যে ভিত্তি, আমাদের যে ন্যাশনাল রিজার্ভ, সেই ন্যাশনাল রিজার্ভে যা কিছু, এটা কিন্তু আসছে আমাদের প্রবাসী শ্রমিকদের শ্রমে ঘামে। তারা তাদের আত্মীয় স্বজন থেকে দূরে থেকে তাদের অত্যন্ত মানবতার জীবনযাপন করে উপার্জনকে এদেশে তারা বৈদেশিক মুদ্রা পাঠায়। সেই বৈদেশিক মুদ্রার ভিত্তিতে এদেশের যে রিজার্ভ, সেটা গড়ে উঠেছে। আজকে রিজার্ভ নিয়ে অনেক আলোচনা করা হয়, কিন্তু প্রবাসী যে শ্রমিক, তাদের অধিকার নিয়ে কোনো কথা বলা হয় না। আজকে আমাকে বলতে হবে, বিভিন্ন সময় আমার দেশে বাইরে থেকে ফোন আসে, আমাদের দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেখানে ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে যে সমস্ত শ্রমিকদের পাঠানো হয়েছে, তাদের উপর যে ধরনের নিপীড়ন চলে, তাদের বেতন ভাতা নিশ্চয়তা নেই, তাদের জীবনের ঝুঁকি, তাদের উপর নানান ধরনের ডোমেস্টিক যে নানান ধরনের হ্যারাসমেন্ট করা হয়, অ্যাবিউজমেন্ট করা হয়। এগুলোর সার্ভিস দেওয়ার ক্ষেত্রে দূতাবাসে যে লেবার উইং থাকার কথা, সেই লেবার উইং তাদের ফোন ধরে না। তাদের যে হট নাম্বারগুলো আছে, সেখানে ফোন করে কাউকে পাওয়া যায় না। এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি। পূর্ববর্তী আলোচনায় বক্তব্যরা বলেছেন, একসময় বাংলাদেশে যে সমস্ত অর্থনৈতিক ফসল ছিল, তার মধ্যে পাট ফলগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা যে নির্মাণ, আদমী জুট মিল থেকে যখন শ্রমিকরা আসতো, সবচেয়ে বড় মিছিল আসতো,
বা অন্যান্য সমস্ত বামানি জুট মিল থেকে লোক আসতো, তখন এই দেশে গণতান্ত্রিক মানুষের অধিকার যে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, সেখানে এই শ্রমিকরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আজকে এই সমস্ত অধিকার আদায় যে সমস্ত জায়গাগুলো রয়েছে, শ্রমিক সংগঠনগুলো রয়েছে, সব জায়গাগুলো এক ধরনের অধিকার বাজেয়াপ্তের এক ধরনের সুনামি চলছে। এই অধিকার, শ্রমিকদের অধিকার যদি আপনি বাজেয়াপ্ত করেন, তাহলে মৌলিক মানবাধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আপনার রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার সবকিছুই তছনছ হয়ে যায়। এই জায়গাগুলোয় যদি আমরা মানুষের, শ্রমিকের অধিকার, মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সার্বজনীন মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে এই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এদেশের সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফের ভিত্তিতে যে দেশটা স্বাধীন হয়েছিল, সেই মূল ভিত্তিতে, মূলনীতি অনুযায়ী এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আজকে আমরা এখানে অনেকেই অনেক সেক্টরের লোক রয়েছি, শ্রমিক সেক্টরের লোক রয়েছি, পেশাজীবী সেক্টরের লোক রয়েছি। এই ক্ষেত্রে যে এই দেশে যদি আমরা রাজনৈতিক অধিকার ফিরিয়ে না আনি, সাংবিধানিক শাসন যদি ফিরিয়ে না আনতে পারি, তাহলে আজকে যে আলোচনা করছি আমরা, এই আলোচনা দিয়ে আমরা কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না। এই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, মানুষের অধিকারকে পুনরুদ্ধার করতে হবে, সাংবিধানিক যে মৌলিক যে মূল্যবোধগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠা করতে না পারলে আমরা যতই আলোচনা করি না কেন, আমাদের গণমাধ্যমের স্বাধীনতা আনতে পারবো না, আমাদের পেশাজীবীদের অধিকার আনতে পারবো না, আমাদের শ্রমিকের যে অধিকার সেটা ফিরিয়ে আনতে পারবো না। এই সমস্ত অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ হলো এই দেশে নতুন আবার গণসংগ্রামের মাধ্যমেই এই দেশ তৈরি হয়েছে, গণ আন্দোলনের মাধ্যমে এদেশে অধিকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং ফ্যাসিবাদের উৎখাত যদি করতে না পারি, এদেশে শিল্প টিকবে না, এদেশে শ্রমিক টিকবে না, এদেশে মানুষ টিকবে না। আপনি জানেন যে গুম খুন, এক লুণ্ঠন, এটা রাষ্ট্রীয় পলিসিতে পরিণত হয়েছে। এই গুম খুন এবং লুণ্ঠন থেকে যদি দেশকে মানুষের অধিকার এবং ইনসাফকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সমস্ত শ্রেণী পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে যে চলমান যে জাতীয় মুক্তির সংগ্রাম, এটাকে বিজয়ী করতে হবে। জি জি, অশেষ ধন্যবাদ জনাব শাহীন হাসনাত। আমরা ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজের মাধ্যমে প্রায় 10-12 হাজার মানুষ আমাদের আজকের এই শোটি দেখেছে এবং অনেকগুলি প্রশ্ন ছিল, মতামত ছিল। আসলে এগুলি পড়ার আমাদের যে সময়ের স্বল্পতা ছিল, 50 মিনিট আমাদের আসলে প্রোগ্রামটা, আমরা অলরেডি 2 মিনিট হয়ে গেছে। আমাদের ইতিমধ্যে ভূঁইয়া ভাই মনে হয় কারিগরি ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়েছেন। আমি এই লাস্টের 2-3 মিনিট সময় আতিকুর রহমান ভাইকে দিতে চাই। তো একজন কাজী আব্দুল সাত্তার ভাই একজন, উনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে না বিশ্বের যত কিছু সৃষ্টি এবং উন্নয়ন, ডেভেলপমেন্ট, তার সবকিছুর মূলেই কিন্তু শ্রমিকরা, যারা এলিট শ্রেণীর বা শিক্ষিত লোকরা কিন্তু এগুলি নির্মাণ করেন। নির্মাণের এই যে উন্নয়ন, এগুলির মূলেই রয়েছিল শ্রমিকরা। কিন্তু আজকে সেই শ্রমিকরা কিন্তু শ্রমিকে থেকে যাচ্ছে, তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। জি, আতিকুর রহমান ভাই। মজিব ভাই, আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন, পরবর্তীতে আপনি 1 মিনিট বলবেন, 1 মিনিট বলবেন। আপনার সময় আতিক ভাইকে দিয়ে দিচ্ছে, আপনি পরে 1 মিনিট বলবেন। ধন্যবাদ সঞ্চালককে। যিনি প্রশ্ন করেছেন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন করেছেন, সেটি তো আমরাই বলে যাচ্ছি যে একটি রাষ্ট্রের যে উন্নয়ন, একটি রাষ্ট্রের যে অগ্রগতি, একটি রাষ্ট্রের যে এগিয়ে যাওয়া, এর পিছনে যে শ্রমজীবী মানুষ, রাষ্ট্রের, আমি বলবো যে রাষ্ট্র এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকেই তাদের যে পলিসি আছে সেখানে শ্রমজীবী মানুষকে অগ্রাধিকার দিয়েই তাদের নির্ধারণ করা প্রয়োজন। কারণ দেশের জনগোষ্ঠীর অর্ধেকের কাছাকাছি কিন্তু শ্রমজীবী মানুষ। যদি তাদের উন্নয়ন, অগ্রগতি, যদি তাদের অধিকারকে আপনি উচ্চকিত করার দিকটাকে অগ্রাধিকার না দেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার সুযোগটা আমরা পাবো না। আমি শেষ দিকে এসে বলবো, যেহেতু অনেক কথা হয়েছে, আপনারা জেনেছেন, আমরা সবাই জানি, সরকার শিল্প খাতকে টিকিয়ে রাখার জন্য প্রায় 8.5 কোটি তারা প্রণোদনা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা শ্রমিকদের প্রতি সদয় হয়ে আপনারা একটি অংশ পরিমাণ টাকা আপনারা শ্রমিকদের জন্য প্রণোদনা ঘোষণা করুন। যদি মালিক পক্ষ 8,000 কোটি টাকা প্রণোদনা পেতে পারে, নিঃসন্দেহে আমার শ্রমিকরাও প্রণোদনার টাকা পেতে পারে। আপনারা বিনা লাভে শ্রমিকদেরকে আপনারা লোন দেন, যাতে এই করোনাকালীন সময়ে শ্রমিকরা তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পারে। যে সমস্ত কৃষি শ্রমিকদের ব্যাংক লোন আছে, আমরা অনুরোধ করব সেই শ্রমিকদের ব্যাংক ঋণকে আপনারা মকুব করে দিবেন। কারণ এই করোনাকালীন দীর্ঘ সময় থেকে শ্রমিকের পক্ষে ব্যাংকের ঋণ শোধ করা সম্ভব না।
শেষে এসে বলবো, আমি আবারও দাবি জানাচ্ছি, 17 এপ্রিল যে মর্মান্তিক ঘটনা চট্টগ্রাম বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকে সংগঠিত হয়েছে, যদি রাষ্ট্র দায়িত্ববান হন, যদি এদেশে কোনো গণতান্ত্রিক সরকার থাকে বলে আমরা বিশ্বাস করি, সেই সরকারের দায়িত্ব হবে একটি সুষ্ঠু তদন্ত করে যারা রমজান মাসে মুসলিম শ্রমিককে পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন, এবং যার সমস্ত শ্রমিক নিহত হয়েছেন তাদের পরিবারকে আপনারা উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করুন, এবং যারা আহত আছেন তাদেরকে আপনারা চিকিৎসার ব্যবস্থা করুন, এবং যে অন্যায় মামলা যাদেরকে আপনারা মেরেছেন তাদের নামে আপনারা আবার আসামি করেছেন। একটি ফ্যাসিবাদের যে মোড়ক, আজকে বাংলাদেশের এমন কোন সেক্টর খুঁজে পাওয়া যাবে না যেখানে ফ্যাসিবাদের মোড়ক সেখানে উন্মোচিত হচ্ছে না। আমরা বলবো, আপনার অধিকার দিতে না পারেন, সহনশীল থাকবেন, কথা বলতে দিবেন, মনের কষ্টগুলো বলার সুযোগ করে দিবেন, মানুষকে বোবা বোবা আপনারা বানাবেন না। অধিকার দিতে না পারলে কথাগুলো শুনুন, অধিকারের জন্য মাঠে নামলে আপনারা সবাইকে গুলি করার অবৈধ সুযোগ, অবৈধ লাইসেন্স আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন। এটি থেকে আপনারা বেরিয়ে আসুন। কোন সরকারই কিন্তু শেষ সরকার নয়, এই সরকারও শেষ সরকার হবে না। সুতরাং আপনারা সবার প্রতি সহনশীল হন, শ্রমিকদেরকে তারা দেশ গড়ার অংশীদার, তাদেরকে দেশ গড়ার কাজে তারা সম্পৃক্ত হতে পারে, তাদেরকে সে সুযোগ সুবিধাগুলো দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে তাদের সাথে আপনারা আচরণ করুন। এই প্রত্যাশা আমরা সরকারের প্রতি রাখছি আজকের এই অনুষ্ঠান থেকে। জি, ধন্যবাদ। জি, অশেষ ধন্যবাদ জনাব আতিকুর রহমান। জি, এই পর্যায়ে আমি 2 মিনিট আপনি বলতে পারেন। জনাব মুজিবুর রহমান ভুঁইয়া, আপনি আনমিউট। আপনার প্রশ্ন বলেন আলমগীর ভাই। জি, প্রশ্ন হচ্ছে যে আমরা যে কাঙ্ক্ষিত উত্তর দিতে পারেন যে আমরা যে কাঙ্ক্ষিত শ্রম যে অধিকার যে শ্রমিকরা যে শ্রমিকই রয়ে গেল, কিন্তু তাদের ভাগ্যের তো পরিবর্তন হচ্ছে না। আরো অনেকে এই ধরনের প্রশ্ন করেছেন আমাদের কমেন্টে যে শ্রমিকই থেকে যাচ্ছে, কোন শ্রমিক যে কোনো শিল্পপতি হয়েছে বা অর্থনৈতিক সচ্ছল হয়েছে এরকম দেখা যাচ্ছে না। এর অন্তরায় কি? আপনি সংক্ষেপে 2 মিনিটে শেষ করবেন, আমরা প্রোগ্রামটা। জি, ধন্যবাদ আলমগীর ভাই, আপনি যৌক্তিক কথা বলেছেন। শ্রমিকের থেকে যাচ্ছে, তারা অগ্রসর হতে পারছে না। সেই দিক থেকে দুইটা জিনিসই দরকার। আপনারা জানেন, দেশের উন্নয়ন উৎপাদনের জন্য সবচেয়ে বড় উপাদান হচ্ছে যে শ্রমিক। আপনারা জানেন, দেশের উন্নয়নের জন্য ল্যান্ড লেবার ক্যাপিটাল অফ অর্গানাইজেশন, সেখানে লেবার সেক্টরটা উপাদান, উন্নয়নের জন্য শ্রমিক হচ্ছে যে বড় উপাদান। আপনার কাছে অনেক ক্যাপিটাল আছে, আপনার অনেক বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আপনার সে অর্ডার বায়ার আছে, সব ঠিক আছে, কিন্তু শ্রমিক নেই, আপনার উৎপাদন হবে না, আপনার উন্নয়ন হবে না, আপনার ক্যাপিটালের সমৃদ্ধি হবে না। সেজন্য এই শ্রমিকগুলো যথাযথভাবে যদি মূল্যায়ন করা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উৎপাদনের যে অংশ, সেখানে লভ্যাংশের অংশ শ্রমিকদেরকেও যাতে প্রদান করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রির দায়িত্ববোধটা শ্রমিকের কাঁধেও থাকবে। সে মনে করবে যে এই ইন্ডাস্ট্রির একটা অংশের মালিক আমি। যদি এই ইন্ডাস্ট্রিতে 100 টাকা প্রফিট হয়, 5% প্রফিট বছরের শেষে আমাদের ভাগ্য জুটবে। সেজন্য তার নিজের ফ্যাক্টরি হিসেবে সে কাজ করবে। একদিন হয়তোবা এভাবে করে একজন শ্রমিক মালিকে পরিণত হবে। আপনারা জানেন, আগে এভাবে করে শ্রমিকেরা মালিক হয়েছেন, এটার ইতিহাস বাংলাদেশে অনেক বেশি এবং পৃথিবীতেও এটার ইতিহাস রয়েছে। সেজন্য আজকে যে শ্রমিকেরা বঞ্চিত, অধিকার হারা, মজলুম, সেটির পিছনে শুধু মালিক দায়ী আমরা সেটি বলবো না, সেটি পরিচালনাতেও ব্যাপক ঘাটতি রয়েছে। সেটি রাষ্ট্রীয়ভাবে রয়েছে, সেটি শ্রমিক সংগঠনগুলির কারণে রয়েছে, সেটি দেউলিয়াতের কারণে রয়েছে, সেটি আপনারা জানেন বহির্বিশ্বের কারণে, চাপের কারণে রয়েছে। আজকে শ্রমিকেরা মালিক হওয়া যথেষ্ট সুযোগ ছিল। আপনার শ্রমিকদেরকে যদি ফ্যাক্টরি তুলে দেওয়া হতো, শ্রমিকরা সেখানে সরকারকে লাভবান করতে পারতেন, কিন্তু আন্তর্জাতিক কারণে, বহির্বিশ্বের কারণে অনেক মেল কলকারখানা বন্ধ করে দিয়েছে। অথচ সেটি যদি শ্রমিকদের দায়িত্বের মধ্যে থাকতো, সরকার লাভবান হতো, শ্রমিকরাও সেখান থেকে লাভবান হতো, কিন্তু সেটি করা হয়নি। সেজন্য আমরা বলবো, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারা দেশব্যাপী আমরা স্লোগান দিয়েছি যে শ্রমিক মালিক ঐক্য করে উৎপাদন বৃদ্ধি করি। সেটি যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনার মেল কলকারখানা ঠিক থাকবে, দেশের সমৃদ্ধি ঠিক থাকবে,
উৎপাদন বৃদ্ধি হবে, তখন আমাদের শ্রমিক শ্রেণীরও ভাগ্য পরিবর্তন হবে। আর যদি এটি না হয়, আমরা যদি পরস্পরের সমন্বয়হীনতার মধ্যে থাকি, আমরা যদি অন্যদের উস্কানিতে মিল্ক ফ্যাক্টরি কলকারখানা ভাঙতে যাই, আমরা যদি আগুন দিতে যাই, আমরা যদি অন্যদের প্ররোচনায়, এবং কিছু স্বার্থভোগী শ্রমিক নেতা রয়েছে এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় উস্কানি দেওয়া হয়, যার ফলশ্রুতিতে অনেক সময় সেটি আপনার উপকারের তুলনায় ক্ষতি বেশি হয়ে যায়। সেজন্য আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি শ্রমিক এবং মালিকের মাঝে সমন্বয় করে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য এবং মালিকেরও তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতার জন্য। ধন্যবাদ আলমগীর ভাই আপনাকে। জি জি, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আসলে এই বিষয়টার আরো অন্য অ্যাঙ্গেল নিয়ে আরো লম্বা আলোচনা করা যেত। আমরা আমাদের 50 মিনিটের প্রোগ্রাম, আমরা টাইমের মধ্যে থাকতে চেয়েছি, তারপরও এগুলি ধরে রাখা যায় না, অনেক সময় সময় বৃদ্ধি করতে হয়। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব আতিকুর রহমান, আপনি অনেক ব্যস্ত মানুষ, তার মধ্যে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। জনাব শাহিন হাসনাত, ধন্যবাদ জানাচ্ছি। মুজিবুর রহমান ভূঁইয়া, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। অন্য অনুষ্ঠান, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, শুভকামনা, খোদা হাফেজ।